আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি TechBD19 এর আজকে টিউটোরিয়ালে। যারা নিয়মিত অ্যাডোবি প্রিমিয়ার প্রতি ভিডিও এডিটিং করেন তারা নিশ্চয়ই জানেন এই সফটওয়্যারটি আসলে কতটা পাওয়ারফুল। এর ভেতরে অসংখ্য টুলস এবং ফিচার রয়েছে, কিন্তু আমরা এর কতটুকু আসলে ব্যবহার করি। সত্যি বলতে অ্যাডোবি প্রিমিয়ারের এমন কিছু হিডেন ফাংশন এবং সেটিংস আছে যেগুলোর সঠিক ব্যবহার আমরা অনেকেই জানি না। আর ঠিক এই কারণেই আমাদের এডিটিং প্রসেসটা যতটা এফিশিয়েন্ট হওয়ার কথা ততটা হয়ে ওঠে না। তো আজকে আমি অ্যাডোবি প্রিমিয়ারের এমন কিছু অ্যাডভান্স টিপস এবং হিডেন টেকনিক আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো জানলে আপনিও একজন প্রফেশনালের মতো সুপার ফাস্ট এবং স্মুথলি ভিডিও এডিটিং করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি অ্যাডোবি প্রিমিয়ারে, আর আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যাডভান্স ভিডিও এডিটিং কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই প্লেলিস্টে চলে যান। এখানে এই কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেয়ে যাবেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা অ্যাডোবি প্রিমিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ 12টি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে প্রথমে রয়েছে স্কেল টু ফ্রেম সাইজ। ফর এক্সাম্পল, আমরা যখন কোনো ভিডিও ফুটেজকে প্রজেক্ট প্যানেল থেকে টাইমলাইনে ড্র্যাগ করি এবং সেটার সাইজ যদি আমাদের সিকোয়েন্সের চাইতে ছোট অথবা বড় হয়, তখন সেটা এখানে ছোট অথবা বড় আকারে দেখায়। যেমন আমাদের এই ভিডিও ফুটেজটা হচ্ছে 1280x720 অর্থাৎ HD কোয়ালিটিতে, আর আমাদের সিকোয়েন্স সাইজ হচ্ছে 1080p অর্থাৎ 1920x1080। এই কারণে আমাদের ফুটেজটা এখানে ছোট দেখাচ্ছে। একইভাবে আমরা যদি সিকোয়েন্সের চাইতে বড় কোনো ফুটেজ নিয়ে আসি, ফর এক্সাম্পল আমাদের এই ভিডিও ফুটেজটা হচ্ছে 4K কোয়ালিটিতে আর আমাদের সিকোয়েন্স হচ্ছে 1080pতে, যে কারণে এই ফুটেজটা এখানে বড় দেখাচ্ছে। আমি যদি এখান থেকে স্কেলটা কমাই তাহলে দেখুন এটা এখানে বড় আকারে চলে আসছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি, এখান থেকে ফুটেজের উপরে রাইট বাটন ক্লিক করি, এখান থেকে স্কেল টু ফ্রেম সাইজ অথবা সেট টু ফ্রেম সাইজ সিলেক্ট করি এবং ফুটেজটা সিকোয়েন্সের সাথে ফিট হয়ে যায়। একইভাবে আমরা যদি এটাকেও এখান থেকে স্কেল টু ফ্রেম সাইজ সিলেক্ট করি, এই দেখুন এটা আমাদের সিকোয়েন্সের সাথে ফিট হয়ে গেল। এখন আমি যদি চাই যে আমরা যখনই ফুটেজটা এখানে টাইমলাইনে ট্র্যাক করব সাথে সাথে সেটা আমাদের সিকোয়েন্সের সাথে ফিট হয়ে যাবে। তো এই কাজটা করার জন্য আমরা এখান থেকে সিম্পলি চলে যাব হচ্ছে এডিট অপশানে, এখান থেকে প্রিফারেন্স, এখান থেকে মিডিয়া এবং এখানে ডিফল্ট মিডিয়া স্কেলিং থেকে সেট টু ফ্রেম সাইজটা সিলেক্ট করে দেব, দেন ওকেতে ক্লিক করব। এরপর আমরা যখনই কোনো ফুটেজ এখানে ইম্পোর্ট করব, যেমন আমরা এখান থেকে এই ফুটেজগুলোকে নিয়ে আসছি এবং এটাকে যদি আমি টাইমলাইনে ট্র্যাক করি, এখন দেখুন এটা আমাদের সিকোয়েন্সের সাথে ফিট হয়ে গেল অর্থাৎ সাইজটা বেড়ে গেল। একইভাবে আমি যদি এখান থেকে 4K কোয়ালিটি ফুটেজটা নিয়ে আসি, এটা হচ্ছে 4K কোয়ালিটি, এটা যদি আমি টাইমলাইনে রাখি, এটাও দেখুন আমাদের সিকোয়েন্সের সাথে ফিট হয়ে গেল। এভাবে আমরা যে কোনো সাইজের ফুটেজ নিয়ে আসলে সেটা আমাদের সিকোয়েন্সের সাথে ফিট হয়ে যাবে। এখন কথা হচ্ছে এখানে সেট টু ফ্রেম সাইজ এবং স্কেল টু ফ্রেম সাইজের মধ্যে পার্থক্য কী। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। ফর এক্সাম্পল, আমরা যখন এখানে সেট টু ফ্রেম সাইজ করলাম তাহলে দেখুন এখানে যে ফুটেজটা রয়েছে 4K কোয়ালিটি, সেই ফুটেজটা এখানে যদি আমরা ইফেক্ট কন্ট্রোলের দিকে তাকাই, এখানে দেখুন স্কেলটা ছোট হয়ে গেল অর্থাৎ ফুটেজটা যেহেতু বড় ছিল আমাদের সিকোয়েন্সের চাইতে, সিকোয়েন্স হচ্ছে 1080p, ফুটেজটা হচ্ছে 4K, যে কারণে এটা স্কেলটা ছোট হয়ে এখানে সাধারণত 100% থাকে স্কেলটা, সেটা অটোমেটিক্যালি 50%-এ চলে আসছে। এখন আমি যদি এখান থেকে কোনো কারণে এই ফুটেজটাকে এডিট করার সময় জুম করার প্রয়োজন হয়, এখান থেকে আমি জুম করি, তাহলে ফুটেজটা কিন্তু কোয়ালিটি লেস হবে না অর্থাৎ রেজুলেশন নষ্ট হবে না। আর স্কেল টু ফ্রেম সাইজ সিলেক্ট করলে যেটা হবে, ফর এক্সাম্পল আমরা যদি এখানে এই দুইটা ফুটেজকে ডিলিট করলাম, যেমন আমি এখান থেকে আবার এডিট থেকে মিডিয়াতে চলে গেলাম, এখান থেকে আমরা স্কেল টু ফ্রেম সাইজ করে দিলাম, ওকে। দেন একইভাবে আমরা একই ফুটেজগুলো আবার নিয়ে আসবো, এটা হচ্ছে 4K ফুটেজ, এগুলো হচ্ছে HD কোয়ালিটি, ওকে। আমরা দুইটা ফুটেজে রাখলাম এখানে, এই দেখুন এগুলো আমাদের সিকোয়েন্সের সাথে ফিট হয়ে গেল। বাট এগুলো যদি আমরা সিলেক্ট করি ফিট কন্ট্রোলে যাই, দেখুন এখানে স্কেলটা কিন্তু 100%, দুইটা ফুটেজেরই স্কেল 100%, অথচ যখন আমরা সেট টু ফ্রেম সাইজ করেছিলাম তখন যেটা ছোট ছিল সেটা স্কেলটা বেড়ে গিয়েছিল এবং যেটা বড় ছিল সেটা স্কেলটা কমে গিয়েছিল। তো স্কেল টু ফ্রেম সাইজ করলে যে সুবিধাটা হবে, যখন আমরা একটা ক্লিপের মধ্যে কোনো অ্যানিমেট করব, যেমন আমি এখান থেকে মোশন থেকে অ্যানিমেট করলাম, স্কেল থেকে অ্যানিমেট করলাম, এবং এই ক্লিপের অ্যানিমেশনটাকে যদি আমি এই ক্লিপের মধ্যে কপি পেস্ট অ্যাট্রিবিউটস করতে চাই, তখন সেক্ষেত্রে সেটা পারফেক্ট থাকবে, অ্যাকুরেটভাবে কাজ করবে। যদি আমরা সেট টু ফ্রেম সাইজ করি তখন সেই ক্ষেত্রে যেহেতু স্কেলটা কম বেশি থাকে প্রতিটা ফুটেজের, তখন সেই অ্যানিমেশনটা কিন্তু ঠিকভাবে কাজ করবে না। তো সেজন্য আমরা সবসময় এখান থেকে স্কেল টু ফ্রেম সাইজটা দিয়ে রাখবো। বিশেষ করে যদি আমরা আমাদের প্রজেক্টের মধ্যে 4K কোয়ালিটির ফুটেজ ব্যবহার না করি, যেমন আমাদের প্রজেক্ট সাইজ হচ্ছে 1080p,
যদি 4K কোয়ালিটি খুব বেশি ফুটেজ ইউজ না করি সেক্ষেত্রে আমরা স্কেল টু ফ্রেম সাইজটা দিয়ে রাখবো। আর যদি এমন হয় যে আপনার প্রজেক্টটা হচ্ছে 1080p, আপনি অনেকগুলো 4K কোয়ালিটি ফুটেজ ব্যবহার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে সেই ফুটেজগুলোকে যদি স্কেল করার প্রয়োজন হয়, জুম করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা সেট টু ফ্রেম সাইজটা দিয়ে রাখবো। নর্মালি আমরা স্কেল টু ফ্রেম সাইজটা রাখবো। এতে করে যেটা হবে, আমাদের যে ফুটেজগুলো ছোটো থাকবে সেগুলো অটোমেটিক্যালি স্কেলটা 100% হয়ে যাবে, যেটা বড় থাকবে সেটাও স্কেলটা 100% হয়ে যাবে। এবং এক্ষেত্রে আমরা আমাদের অ্যানিমেশনগুলোকে কপি করতে, অ্যাট্রিবিউটস কপি করতে সুবিধা হবে। ওকে, তার মানে হচ্ছে আমরা এখান থেকে সবসময় স্কেল টু ফ্রেম সাইজটা দিয়ে রাখবো। ওকে, তাহলে বুঝতে পেরেছেন স্কেল টু ফ্রেম সাইজ এবং সেট টু ফ্রেম সাইজের মধ্যে পার্থক্য কী। 2 নম্বর হচ্ছে পেজ টু টার্গেট ট্র্যাক। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এই ক্লিপটাকে এখান থেকে কপি করে আমি এখানে Ctrl+C দিয়ে কপি করলাম এবং এই জায়গায় আমি পেস্ট করব। তো যদি আমি এই জায়গায় Ctrl+V দিয়ে পেস্ট করি তাহলে সাধারণত যেটা হয়, আমরা এই ক্লিপটা যে ট্র্যাক থেকে কপি করেছি ঠিক সেই ট্র্যাকের মধ্যেই পেস্ট হয়ে যায়। যেহেতু এখানে আগে ক্লিপ ছিল, এখন আমি যদি এখানে Ctrl+V দিয়ে পেস্ট করি তাহলে দেখুন আগের ক্লিপগুলোর পরে এটা ওভাররাইট হয়ে গেল। বাট আমি চাচ্ছি এই ক্লিপটাকে আমি উপরে 3 নাম্বার এই ট্র্যাকের মধ্যে পেস্ট করার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদেরকে টার্গেট ট্র্যাকের মধ্যেই পেস্ট করতে হয়। তো টার্গেট ট্র্যাকে পেস্ট করার শর্টকাট উপায় হচ্ছে, আমাদেরকে যে ট্র্যাকের মধ্যে পেস্ট করতে হবে সেই ট্র্যাকটাকে এখানে টার্গেট করে রাখতে হবে। আমাদের এখানে দেখুন, এখানে আমাদের 3টা ট্র্যাক টার্গেট করা আছে। তো আমি যদি এখানে 3 নাম্বার ট্র্যাকে পেস্ট করতে চাই তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার টার্গেটটা উঠিয়ে দিতে হবে। এরপর আমরা পেস্ট টু টার্গেট ট্র্যাকের মধ্যে একটা শর্টকাট কমান্ড অ্যাড করে দেবো। যেমন আমি এখান থেকে এডিটে চলে যাব, এখান থেকে কিবোর্ড শর্টকাট, এবং এখানে আমরা পেস্ট টু টার্গেট ট্র্যাক লিখে সার্চ করব। ওকে, এখানে আমরা পেস্ট টু টার্গেট ট্র্যাকের পাশে এই জায়গায় ক্লিক করব। দেন এখানে আমরা এই বক্সের মধ্যে যে কোনো কমান্ড অ্যাড করে দিতে পারি। যেমন আমি এখানে Shift+B প্রেস করলাম, তার মানে Shift+B প্রেস করলে আমাদের টার্গেট ট্র্যাকের মধ্যেই কপি করা ক্লিপটা পেস্ট হয়ে যাবে। দেন আমি এখান থেকে ওকেতে প্রেস করব। এখন আমি যদি এই ট্র্যাক থেকে ক্লিপটাকে কপি করি, এটাকে আমি কপি করলাম। এরপর আমি চাচ্ছি 3 নাম্বার ট্র্যাকের মধ্যে পেস্ট করব এই জায়গায়। তাহলে আমাদের 1 নাম্বার 2 নাম্বার যদি টার্গেট করা থাকে সেগুলোকে উঠিয়ে দেব, এবং এখানে আমি যে জায়গায় পেস্ট করব সেখানে প্লেটটাকে রেখে কিবোর্ডে Shift+B প্রেস করব। তাহলে আমাদের টার্গেট ট্র্যাকের মধ্যেই ক্লিপটা পেস্ট হবে। আমরা যে ট্র্যাক থেকে কপি করি না কেন, আমরা যে ট্র্যাকের মধ্যে পেস্ট করতে চাচ্ছি সেই ট্র্যাকটাকে টার্গেট করে আমরা সহজেই Shift+B দিয়ে পেস্ট করতে পারবো। 3 নাম্বার ট্রিক্স হচ্ছে রিপ্লেস ক্লিপ ফ্রম বিন। ফর এক্সাম্পল, আমরা যখন টাইমলাইনের মধ্যে কোনো ক্লিপকে এডিট করি, প্রায় সময় দেখা যায় এডিট করা ক্লিপকে আমাদেরকে চেঞ্জ করতে হয়। যেমন আমি এখানে ইউটিউবের একটা লগো নিয়ে আসলাম, এখানে আমরা একটা অ্যানিমেট করলাম, এই লগোটা এভাবে আসলো। এখন আমি চাচ্ছি এই লগোটাকে চেঞ্জ করে এখানে আমরা অন্য একটা লগো ব্যবহার করব। সেটা লগো হোক, ভিডিও ক্লিপ হোক, যে কোনো ক্লিপ। আমরা একটা ক্লিপের মধ্যে যখন অনেকগুলো ইফেক্ট ব্যবহার করব, আমি চাচ্ছি সেই ইফেক্টগুলো থাকবে, জাস্ট ক্লিপটাকে চেঞ্জ করব। তো এই কাজটা আমরা সহজে করতে পারি। যে কোনো ক্লিপকে আমরা জাস্ট চেঞ্জ করার জন্য এখানে আমরা যে ক্লিপটাকে চেঞ্জ করতে চাচ্ছি, যেমন আমি চাচ্ছি এই জায়গায় অ্যাডোবি প্রিমিয়ারের লগোটা ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমি কিবোর্ডে অল্ট প্রেস করে জাস্ট ক্লিপটাকে ধরে এনে এই ক্লিপের উপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তাহলে আমাদের আগের ক্লিপের যে ইফেক্টগুলো থাকবে সবগুলো ইফেক্ট ঠিক থাকবে, জাস্ট ক্লিপটা চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আমি প্লে করি তাহলে দেখুন অ্যানিমেশনটা এখানে যতগুলো ইফেক্ট ছিল সবগুলো একই রকম রয়েছে, জাস্ট ক্লিপটা চেঞ্জ হয়ে গেল। একইভাবে আমরা যে কোনো এডিট করা ভিডিও ক্লিপের মধ্যেও ক্লিপ চেঞ্জ করতে পারি। যেমন এই ক্লিপের মধ্যে যদি আমি অনেকগুলো অ্যানিমেশন বা অনেকগুলো ইফেক্ট ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা একইভাবে এখান থেকে যে কোনো ক্লিপকে অল্ট প্রেস করে ধরে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে সেটা এখানে রিপ্লেস হয়ে যাবে। ওকে, 4 নাম্বার টিপস হচ্ছে প্রোগ্রাম মনিটর জুম ইন জুম আউট করা। আমাদেরকে প্রায় সময় এখানে প্রোগ্রাম মনিটরটাকে জুম ইন করে দেখতে হয়, বিশেষ করে যখন আমরা কোনো মাস্ক টুল দিয়ে কোনো কাজ করি সেক্ষেত্রে এখানে জুম ইন করে মাস্কিং করতে হয়। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিক করে এখান থেকে পার্সেন্টেজ বাড়িয়ে জুম ইন করি। বাট এই কাজটা আমরা চাইলে আরও সহজে করতে পারি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। তো আমরা এখান থেকে একইভাবে এডিট অপশনে চলে যাব, এখান থেকে কিবোর্ড শর্টকাট আমরা এখানে লিখব হচ্ছে মনিটর, প্রোগ্রাম মনিটর লিখে সার্চ করব, এবং একদম নিচে চলে আসলে আমরা এখানে জুম মনিটর ইন, জুম মনিটর আউট এবং জুম মনিটর ফিট, এই 3টা জায়গায় আমরা 3টা কমান্ড সেট করে দিতে পারি। যেমন আমি জুম ইনের জন্য F2 দিলাম, কিবোর্ডে F2 প্রেস করলাম, জুম আউটের জন্য F3 এবং জুম টু ফিটের জন্য F4 দিলাম, দেন ওকে দিয়ে বেরোয় আসলাম। এখন আমি এটাকে জুম ইন করার জন্য জাস্ট এখান থেকে প্রোগ্রাম মনিটরে ক্লিক করব, দেন কিবোর্ডে F2 প্রেস করলে এই দেখুন জুম ইন হচ্ছে। যতবার F2 প্রেস করবেন ততবার জুম ইন হবে। F3 প্রেস করলে জুম আউট হচ্ছে এবং F4 প্রেস করলে মনিটরটা ফিট হয়ে যাবে। এভাবে জুম ইন জুম আউট করার মাধ্যমে আমাদের মাস্কিংয়ের কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমি এখান থেকে অপাসিটি থেকে একটা মাস্ক নিলাম, পেন টুল নিলাম। এখন যদি আমি এখানে মাস্ক করি,
এই জায়গায় এসে আমাকে নিচের দিকে নামতে হবে। তো আমরা যেটা করি এখান থেকে এভাবে ড্র্যাগ করে নিচের দিকে নামে, বাট ড্র্যাগ করতে হবে না। আপনি চাইলে কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে এই জায়গায় কার্সরটাকে রেখে জাস্ট স্ক্রোল করলে, এভাবে স্ক্রোল করলে উপর নিচে ড্র্যাগ হবে। এবং পাশাপাশি ড্র্যাগ করার জন্য, মুভ করার জন্য এখানে নিচে যে স্ক্রোল বারটা রয়েছে এখানে কার্সরটাকে রাখবেন, দেন কন্ট্রোল প্রেস করে এভাবে স্ক্রোল করলে পাশাপাশি এটা মুভ করবে। ওকে, এভাবে আমরা সহজেই আমাদের মাস্কিংয়ের কাজগুলো আরও সহজে করতে পারবো। 5 নাম্বার টিপস হচ্ছে মার্কার সিলেকশন এরিয়া। ফর এক্সাম্পল, যখন আমরা ভিডিও এডিটিং করি তখন আমাদেরকে অনেকগুলো জায়গাকে মার্কিং করে রাখতে হয়। যেমন আমরা চাচ্ছি এই জায়গায় আমি একটা টেক্সট অ্যাড করব এবং সেটা পরে করব। তো আমি যেটা করি এখানে জাস্ট এম প্রেস করলে এই জায়গায় একটা মার্কার অ্যাড হয়ে যাবে। এখন আমরা যদি চাই যে এই টেক্সটটা আমরা কতটুকু পর্যন্ত ব্যবহার করব, অর্থাৎ পুরো এরিয়াটা আমরা চাইলে মার্কিং করে রাখতে পারি। ফর এক্সাম্পল, এখান থেকে 14 সেকেন্ড পর্যন্ত এতটুকু আমি একটা টেক্সট ব্যবহার করব। তো আমি এখানে এই জায়গাটা মার্ক করে রাখলাম, বাট কতটুকু টেক্সট ব্যবহার করব আমরা চাইলে পুরো এরিয়াটা মার্ক করে রাখতে পারি। সেক্ষেত্রে এই মার্কারের উপরে জাস্ট কার্সরটা রেখে কিবোর্ডে অল প্রেস করে এভাবে আমরা ড্র্যাগ করে পুরো এরিয়াটা সিলেক্ট করে রাখতে পারি। তাহলে আমি বুঝতে পারবো পরবর্তীতে যখন আমি টেক্সট ব্যবহার করব এই জায়গায় আমি বুঝতে পারবো যে এই জায়গায় টেক্সট ব্যবহার করতে হবে এবং কী টেক্সট ব্যবহার করতে হবে সেটা আমরা চাইলে এখানে লিখে রাখতে পারি। জাস্ট এখানে ডাবল ক্লিক করলেই এখানে আমরা টেক্সট লিখে দিতে পারি, কী টেক্সট ব্যবহার করব সেটাও আমরা চাইলে এখানে কমেন্টের মধ্যে লিখে দিতে পারি। এবং পরবর্তীতে আমরা এই মার্কিং এরিয়াগুলো দেখে দেখে কোন জায়গায় টেক্সট ব্যবহার করতে হবে, কোন জায়গায় কোন অবজেক্ট ব্যবহার করতে হবে সেগুলো আমরা সহজে বুঝতে পারবো। ঠিক আছে, এর পরের টিপস হচ্ছে রিপ্লেস ফন্ট। ফর এক্সাম্পল, আমরা যখন অ্যাডোবি প্রিমিয়ার অনেকগুলো টেক্সট ব্যবহার করি এবং কোনো কারণে যদি আমাদেরকে সবগুলো টেক্সটের ফন্ট একসাথে চেঞ্জ করতে হয়, হয়তো আপনি কোনো ক্লায়েন্টের কাজ করলেন, হয়তো ক্লায়েন্ট বললো যে আমার এই টেক্সটের ফন্টগুলো চেঞ্জ করে দাও বা সবগুলো টেক্সটের ফন্ট এই ফন্টটা ইউজ করো, অথবা আপনি চাচ্ছেন সবগুলো টেক্সটের ফন্ট একটা নির্দিষ্ট ফন্ট ব্যবহার করার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা টেক্সট সিলেক্ট করে করে এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করতে হয়। বাট আমরা চাইলে প্রজেক্টের মধ্যে যতগুলো টেক্সট ক্লিপ থাকবে সবগুলোকে একসাথে ফন্ট চেঞ্জ করতে পারি। সেজন্য আমরা এখান থেকে গ্রাফিক্স অ্যান্ড টাইটেলে চলে যাব, এখান থেকে রিপ্লেস ফন্ট ইন প্রজেক্ট এখানে ক্লিক করব। এরপর এখানে আপনার পুরো প্রজেক্টের মধ্যে যতগুলো টেক্সট রয়েছে এবং সেই টেক্সটগুলোর মধ্যে কোন কোন ফন্ট ব্যবহার করা হয়েছে সেই ফন্টগুলো এখানে আলাদা করে দেখাবে। যেমন আমাদের এখানে 3টা টেক্সট রয়েছে, 3টা টেক্সটের মধ্যে 3টা ফন্ট ব্যবহার করা হয়েছে। এখন আপনার প্রজেক্টের মধ্যে অনেকগুলো টেক্সট থাকতে পারে, তো আপনি যদি নির্দিষ্ট শুধু একটা ফন্টকে চেঞ্জ করতে চান, কোন ফন্টটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, অর্থাৎ এই ফন্টটা যদি আমি এখানে এই ফন্টটাকে চেঞ্জ করতে চাই, এই ফন্টটা আমাদের প্রজেক্টে যত ক্লিপের মধ্যে ব্যবহার করা হবে প্রতিটা ক্লিপ থেকে সেটাকে চেঞ্জ করে আমরা এখান থেকে যে ফন্টটা সিলেক্ট করব সেটা হয়ে যাবে। অথবা আপনি যদি সবগুলো ফন্ট সিলেক্ট করে, অর্থাৎ যতগুলো ফন্ট এখানে ব্যবহার করা হয়েছে সবগুলোকে চাইলে একসাথে সিলেক্ট করে একটা নির্দিষ্ট ফন্টে নিয়ে আসতে পারেন। ফর এক্সাম্পল, আমি এখানে যতগুলো ফন্ট, যেমন 3টা ফন্ট ব্যবহার করা হয়েছে, আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি একটা নির্দিষ্ট ফন্ট সিলেক্ট করে দিলাম। যেমন আমি এখানে এই ফন্টটা দিয়ে দিলাম, তাহলে কি হবে, এই 3টা ফন্ট রিপ্লেস হয়ে এই ফন্টটা হয়ে যাবে। দেন আমি এখান থেকে ওকেতে প্রেস করব। এখন দেখুন আমাদের এখানে প্রতিটা ক্লিপের ফন্ট চেঞ্জ হয়ে গেল, একই ফন্টটা ব্যবহার করা হলো। এখানে যে মোমো ট্রাস্ট ডিসপ্লে, এই ফন্টটা সবগুলো ক্লিপের মধ্যে চলে আসছে, দেখুন। ওকে, এভাবে আপনি চাইলে শুধুমাত্র একটা নির্দিষ্ট ফন্ট রিপ্লেস করতে পারেন অথবা সবগুলো ফন্টকে একটা ফন্টে রিপ্লেস করতে পারেন। এরপরে হচ্ছে ডিফল্ট অডিও ট্রানজিশন। অনেক সময় আমাদেরকে অডিওতে, বিশেষ করে যখন আমরা মিউজিক ব্যবহার করি, যখন ডায়লগ থাকে তখন আমাদেরকে মিউজিকের মধ্যে বা ডায়লগের মধ্যে অনেক সময় ফেড ইন অথবা ফেড আউট ইফেক্ট ইউজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা অনেকে এখান থেকে কি ফ্রেম দিয়ে ফেড ইন বা ফেড আউট করি অডিওতে, অথবা এখানে ইফেক্ট থেকে অডিও ট্রানজিশন থেকে কনস্ট্যান্ট পাওয়ার ইফেক্টটা ব্যবহার করি ক্লিপের শুরুতে ফেড ইনের জন্য এবং ক্লিপের শেষে ফেড আউটের জন্য। বাট আমরা চাইলে কাজটা আরও সহজে করতে পারি কিবোর্ড শর্টকাট দিয়ে। যেমন আমি যদি এই ক্লিপের শুরুতে ফেড ইন ইফেক্ট ইউজ করতে চাই, জাস্ট ক্লিপের একদম ফার্স্ট ফ্রেমে এই জায়গায় জাস্ট ক্লিক করব, তাহলে এখানে একটা রেড লাইন চলে আসবে। দেন কিবোর্ডে শিফট কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে এখানে ফেড ইন ইফেক্ট অ্যাড হয়ে যাবে। আমাকে বারবার এখানে ইফেক্ট প্যানেলে যেতে হচ্ছে না। একইভাবে আমরা যদি ক্লিপের শেষে ফেড আউট ইফেক্ট ইউজ করতে চাই, ক্লিপের শেষে জাস্ট কার্সরটা রেখে ক্লিক করব, তাহলে রেড লাইন চলে আসবে। আমি জাস্ট কন্ট্রোল শিফট প্রেস করে ডি প্রেস করব, তাহলে ফেড আউট ইফেক্ট অ্যাড হয়ে যাবে ক্লিপের শুরুতে এবং শেষে। একইভাবে যদি আমরা দুইটা অডিও ক্লিপের মাঝখানে ট্রানজিশন ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে একইভাবে মিক্স ট্রানজিশনটা ব্যবহার করতে পারি, অর্থাৎ একটা অডিও থেকে আরেকটা অডিওতে মিক্স হয়ে ট্রানজিশন হবে। যেমন আমরা এখানে দুইটা মিউজিক রেখেছি, এটা একটা মিউজিক, এটা আরেকটা মিউজিক। তো আমরা দুইটাকে পাশাপাশি রাখলাম এবং দুইটা ক্লিপের মাঝখানে জাস্ট এভাবে ক্লিক করব,
তাহলে এখানে রেড লাইন চলে আসবে। দেন কিবোর্ডে শিফট কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে এখানে ট্রানজিশনটা অ্যাড হয়ে যাবে। এখন এখানে যে ট্রানজিশনটা অ্যাড হচ্ছে ফেড ইন বা ফেড আউটে ক্ষেত্রে আমরা চাইলে এটা ডিউরেশনটাকে কাস্টমাইজ করে নিতে পারি। এটা ডিফল্ট ডিউরেশন সাধারণত 1 সেকেন্ড থাকে, তো আপনি যদি ডিফল্ট ডিউরেশনটাকে চেঞ্জ করতে চান সেটা আপনি করতে পারেন। সেজন্য এখান থেকে ইফেক্ট কন্ট্রোল প্যানেল থেকে 3 লাইনে ক্লিক করবেন, এখান থেকে চলে যাবেন সেট ডিফল্ট ট্রানজিশন ডিউরেশন, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে টাইমলাইনে ক্লিক করবেন। এখানে আমরা ভিডিও একইভাবে আমরা অডিওতে যেভাবে ডিফল্ট ট্রানজিশন ব্যবহার করেছি চাইলে ভিডিওর মধ্যে ট্রানজিশন ব্যবহার করতে পারি। একটা ট্রানজিশনটাকে আমরা চাইলে ডিফল্ট হিসেবে রেখে সেটা ব্যবহার করতে পারি। তো যেহেতু আমরা অডিও ট্রানজিশনটা এখানে কাস্টমাইজ করব, এখানে অডিও ট্রানজিশনের ডিফল্ট ডিউরেশন হচ্ছে 1 সেকেন্ড। তো আমরা চাইলে এখান থেকে কম বেশি করতে পারি, অথবা 0.50 দিতে পারি হাফ সেকেন্ডের জন্য, বা 2 সেকেন্ড 3 সেকেন্ড আমরা এখানে চেঞ্জ করতে পারি। ওকে, দেন এখান থেকে ওকেতে প্রেস করলে আপনি যে ডিউরেশনটা সেট করে দিয়েছেন সেটা এখানে অ্যাড হয়ে যাবে। একইভাবে আমরা ভিডিওর মধ্যেও ডিফল্ট ট্রানজিশন ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এই ক্লিপে শুরুতে ডিফল্ট ট্রানজিশন ব্যবহার করতে চাই, জাস্ট শুরুতে ক্লিক করব, দেন কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে এখানে ক্রস ফেড ট্রানজিশনটা অ্যাড হয়ে যাবে এবং এটা ফেড ইন হয়ে আসবে। এবং আমরা চাইলে এখান থেকে ডিফল্ট ট্রানজিশনটাকে চেঞ্জ করতে পারি, যে কোনো ট্রানজিশনকে আমরা ডিফল্ট ট্রানজিশন হিসেবে সেট করে দিতে পারি। যেমন আমি যদি এখান থেকে ভিডিও ট্রানজিশন চলে যাই, এটাকে ডিফল্ট হিসেবে সেট করা আছে, আমি চাইলে এটাকেও ডিফল্ট হিসেবে সেট করে দিতে পারি। এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে দেন সেট সিলেক্টেড অ্যাজ ডিফল্ট ট্রানজিশন, এখানে ক্লিক করলে এই ইফেক্টটা ডিফল্ট ট্রানজিশন হিসেবে সেট হয়ে যাবে। এবং পরবর্তীতে যখনই আমরা দুইটা ক্লিপের মাঝখানে অথবা যে কোনো ক্লিপের শুরুতে বা শেষে এভাবে ক্লিক করে কন্ট্রোল ডি প্রেস করব, সেখানে অটোমেটিকলি ডিফল্ট ট্রানজিশনটা অ্যাড হয়ে যাবে, যেটা আমরা সেট করে দিয়েছি। ঠিক আছে, তো একইভাবে আমরা অডিওর মধ্যে ডিফল্ট ট্রানজিশন অ্যাড করতে পারি, ভিডিওর মধ্যে অ্যাড করতে পারি, এবং সেটাকে আমরা চাইলে সেই ডিউরেশনটাকে চাইলে কাস্টমাইজ করে কম বেশি করতে পারি। এরপরে হচ্ছে টাইমলাইনে ক্লিপ সোয়াপ করা। আমাদেরকে প্রায় সময় টাইমলাইনে ক্লিপগুলোকে চেঞ্জ করতে হয়। যে ক্লিপটা হয়তো আমরা পেছনে বসিয়েছি সেটাকে সামনে নিয়ে আসতে হয়, অথবা প্রজেক্ট প্যানেল থেকে কোনো ক্লিপকে এই ক্লিপগুলোর মধ্যে ইনসার্ট করতে হয়, অর্থাৎ আগে পরে বসাতে হয়। তো অনেকেই পারফেক্টভাবে এই কাজটা করতে পারেন না। যেমন আমি চাচ্ছি এই ক্লিপের জায়গায় এই ক্লিপটাকে রিপ্লেস করব, অর্থাৎ এখানে এই ক্লিপটা আগে আসবে, এই ক্লিপটা পেছনে আসবে। তো আমি যদি চাই যে আমার উপরের যে ট্র্যাকগুলো রয়েছে সেগুলো চেঞ্জ না হোক, অর্থাৎ সেগুলো ঠিক যেভাবে আছে সেভাবেই থাকবে, শুধুমাত্র ক্লিপটা চেঞ্জ করবো, আমি এটাকে সামনে নিয়ে আসবো, এটাকে পেছনে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমি জাস্ট কিবোর্ডে কন্ট্রোল অল্ট প্রেস করব এবং এই ক্লিপটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এই ক্লিপ যেখান থেকে শুরু একদম ফার্স্ট ফ্রেমে এখানে নিয়ে আসবো, দেন ছেড়ে দেব। তাহলে এই ক্লিপটা পেছনে চলে আসবে, এটা সামনে চলে আসবে, এবং আমাদের উপরে যতগুলো ক্লিপ থাকবে সবগুলো ঠিক যেখানে আছে সেখানেই থাকবে। একইভাবে আমি যদি এখানে প্রজেক্ট প্যানেল থেকে কোনো ক্লিপ নিয়ে আসতে চাই, এখানে কোনো ক্লিপের শুরুতে বা শেষে, যেমন আমি চাইছি এই ক্লিপটাকে এই জায়গায় নিয়ে আসবো এবং এই ক্লিপগুলো পেছনের দিকে সরে যাবে। তো আমি সেক্ষেত্রে এই ক্লিপটাকে জাস্ট কন্ট্রোল অল্ট প্রেস করে এভাবে এই ক্লিপের শুরুতে বসিয়ে দেব, এবং এখানে যে ক্লিপগুলো ছিল সেগুলো পেছনের দিকে সরে যাবে, এবং আমাদের উপরের ট্র্যাকে যতগুলো ক্লিপ থাকবে সেগুলো কিন্তু আগের জায়গাতে থাকবে, সেগুলো চেঞ্জ হবে না। এই দেখুন, এভাবে আমরা যে কোনো ক্লিপকে সোয়াপ করতে পারি, টাইমলাইনের মধ্যে রিপ্লেস করতে পারি, পজিশন চেঞ্জ করতে পারি, অথবা প্রজেক্ট প্যানেল থেকে কোনো ক্লিপকে ইনসার্ট করতে পারি। এরপরের টিপস হচ্ছে শো অনলি কি ফ্রেম প্রপার্টিজ। ফর এক্সাম্পল, আমাদেরকে অনেক সময় কিছু ক্লিপের মধ্যে অনেকগুলো ইফেক্ট ব্যবহার করতে হয়, এবং সেই ইফেক্টগুলো যখন আমরা কাস্টমাইজ করতে যাই তখন আমাদেরকে এখানে ইফেক্টগুলো খুঁজে পেতে একটু কষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা চাইলে শর্টকাটে যে প্রপার্টিসগুলোর মধ্যে আমরা কি ফ্রেম ব্যবহার করে এডিট করেছি সেই প্রপার্টিসগুলোকে এখানে নিয়ে আসতে পারি, অর্থাৎ অন্য প্রপার্টিসগুলো এখান থেকে হাইড হয়ে যাবে। তো এই কাজটি করার জন্য আমরা ক্লিপটাকে সিলেক্ট করে দেন এখান থেকে ফিল্টার প্রপার্টিসে চলে যাব, এখান থেকে শো অনলি কি ফ্রেম প্রপার্টিস। তাহলে এখানে যতগুলো প্রপার্টিস থাকবে এবং যে প্রপার্টিসগুলোর মধ্যে আমরা কি ফ্রেম ব্যবহার করে অ্যানিমেট করেছি শুধুমাত্র সেগুলো এখানে শো করবে। তাহলে আমরা সহজে এখান থেকে সেগুলোকে এডিট করতে পারবো। এছাড়া এখানে আরেকটা অপশন রয়েছে, যেমন শো অনলি এডিটেড প্রপার্টিস, অর্থাৎ যে প্রপার্টিসগুলো এডিট করা হয়েছে শুধুমাত্র সেগুলো শো করবে, এবং যেগুলো ডিফল্ট অবস্থায় রয়েছে সেগুলো শো করবে না। অর্থাৎ আমরা যদি এডিট করা প্রপার্টিসগুলোকে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে শো অনলি এডিটেড প্রপার্টিস ক্লিক করলে এখানে যেগুলো এডিট করা হয়েছে যে প্রপার্টিসটা সেগুলো শো করবে, এবং চাইলে আমরা সেগুলোকে চেঞ্জ করতে পারবো। ওকে, আর যদি এখানে শো অল প্রপার্টিস সিলেক্ট করা থাকে ডিফল্ট অবস্থা যেটা থাকে, তাহলে এখানে সবগুলো প্রপার্টিস একসাথে দেখাবে।
এরপরে হচ্ছে ফেভারিট প্রিসেট বিন। আমরা যখন এখান থেকে ইফেক্ট ব্যবহার করি আমাদের এখানে অনেকগুলো ইফেক্ট থাকে। প্রিমিয়ারের মধ্যে আমরা অনেকগুলো প্রিসেট তৈরি করে রাখি, এছাড়া অনেকগুলো ট্রানজিশন ভিডিও ফিল্টার ব্যবহার করি। তো সেগুলো আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে করে এক্সট্রা করে অথবা সার্চ করে খুঁজে নিতে হয়। তো বারবার যাতে এই কাজটা করতে না হয় সেক্ষেত্রে আমরা চাইলে এরকম একটা প্রিসেট বিন তৈরি করতে পারি। সেজন্য আমরা এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করব, দেন নিউ কাস্টম বিন এখানে ক্লিক করব এবং এখানে আমরা জাস্ট ফেভারিট লিখে দেব। ফেভারিট লিখে আমরা এখান থেকে যে ইফেক্টগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, যে ইফেক্টগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয়, সেগুলোকে আমরা এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে রাখবো। ফর এক্সাম্পল আমি যদি এখানে ভিডিও ইফেক্টে চলে যাই, যেমন এখান থেকে আমরা চলে যাব ডিস্টর্টে, ট্রান্সফর্ম ইফেক্ট আমাদেরকে প্রায় সময় ব্যবহার করতে হয়। আমি এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফেভারিটের মধ্যে নিয়ে আসবো। এভাবে যে ইফেক্টগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি সেগুলোকে আমরা ফেভারিটের মধ্যে নিয়ে আসবো। এতে করে আমরা সহজেই ইফেক্ট প্যানেলে যাওয়ার সাথে সাথে ফেভারিটের মধ্যে সেই ইফেক্টগুলো যেগুলো আমরা ফেভারিট করে রেখেছি সেগুলো আমরা এখানে পেয়ে যাব। এখান থেকে আমরা সরাসরি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইউজ করতে পারবো। এছাড়া আপনি যে প্রিসেটগুলো তৈরি করে রেখেছেন সেই প্রিসেটগুলোকেও চাইলে একইভাবে এখান থেকে ফেভারিটের মধ্যে যেগুলো আপনি বেশি ব্যবহার করেন সেগুলোকে ফেভারিটের মধ্যে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে রাখতে পারেন। এরপরে হচ্ছে জয়েন থ্রো এডিট। অনেক সময় আমরা যখন ভিডিও এডিট করি আমাদেরকে অনেক সময় ক্লিপগুলোকে স্প্লিট করতে হয়, অথবা ভুলবশত যদি কোনো ক্লিপ স্প্লিট হয়ে যায় সেটাকে আবার জোড়া লাগাতে হয়। যেমন আমি যদি এই ক্লিপটাকে স্প্লিট করি, এখানে এটা দুইটা ক্লিপ হয়ে গেল। এখন আমি যদি চাই যে এখানে আমরা একটা অ্যানিমেট করব, যেহেতু এটা দুইটা ক্লিপ তাহলে আমরা অ্যানিমেট করতে পারবো না, তো আমাকে এই ক্লিপটাকে জোড়া লাগাতে হবে। সেজন্য দুইটা ক্লিপের মাঝখানে জাস্ট কার্সরটা এনে এখানে ক্লিক করলে একটা রেড লাইন চলে আসবে। এখানে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে জয়েন থ্রো এডিট এখানে ক্লিক করলে ক্লিপটা আবার জোড়া লেগে যাবে। অথবা আমরা চাইলে এখানে এই কাজটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারি। আমরা ক্লিপটাকে যদি আবার স্প্লিট করি, আমরা এখানে একটা শর্টকাট কমান্ড সেট করে নিতে পারি। এখানে এডিটে চলে যাব, কিবোর্ড শর্টকাট, এরপর আমি যদি এখানে জয়েন লিখে সার্চ করি, জয়েন অল থ্রো এডিট চলে আসছে। এখানে আমি জাস্ট শর্টকাট কমান্ডের মধ্যে একটা কমান্ড সেট করে দিচ্ছি। যেমন আমি এখানে যে কমান্ডটা সেট করে দিলাম, যে কমান্ড ডিফল্ট অবস্থায় প্রিমিয়ারের মধ্যে ব্যাক প্লেব্যাক করার জন্য ব্যবহার করা হয়, যদিও আমাদেরকে খুব বেশি ব্যাক প্লেব্যাক করার প্রয়োজন হয় না, সেজন্য আমি এটাকে রিপ্লেস করে দিলাম, যে কমান্ডটা এখানে সেট করে দিলাম। দেন এখান থেকে ওকেতে প্রেস করলাম। এখন আমি যদি দুইটা ক্লিপকে সিলেক্ট করি দেন যে প্রেস করি তাহলে এটা জয়েন হয়ে যাবে। দেখুন একটা ক্লিপ হয়ে গেল। এখন আমরা এখানে অ্যানিমেট করতে পারবো। ওকে, যদি আমি এখানে অনেকগুলো ক্লিপ থাকে, যেমন 4টা স্প্লিট হয়ে গেল, আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করি, যে প্রেস করলে সবগুলো আবার জয়েন হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমরা স্প্লিট করা ক্লিপগুলোকে জয়েন করতে পারি। এরপরে 12 নম্বর এবং সর্বশেষ যে টিপস সেটা হচ্ছে এক্সপোর্ট ট্রান্সপারেন্ট ভিডিও। অনেক সময় বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে ট্রান্সপারেন্ট এক্সপোর্ট করতে হয়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো অ্যানিমেশন, কোনো লয়ার থার্ড বা কোনো লগো অ্যানিমেশন সেগুলোকে এক্সপোর্ট করতে হয়। তো সেটা করার জন্য আমরা এখান থেকে যেমন আমি এই লগো অ্যানিমেশনটাকে এক্সপোর্ট করতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ড ছাড়া, অর্থাৎ এখানে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা থাকবে না। তো আমরা এখান থেকে যেমন এইটুকু এরিয়া আমি এক্সপোর্ট করব। আমি এখানে জাস্ট ক্লিপের শুরুতে আই দিয়ে এবং ক্লিপের শেষে ও প্রেস করে এইটুকু এরিয়া সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে এক্সপোর্টে চলে যাব। এরপর এখানে ফরম্যাট থেকে আমরা সিলেক্ট করব কুইক টাইম। এরপর ভিডিও অপশান থেকে আমরা এখানে ভিডিও কোডাকটা অ্যানিমেশন সিলেক্ট করে দেব। এরপর মোরে ক্লিক করে এখান থেকে রেন্ডারেড ম্যাক্সিমাম ডেপথটা থাকবে এবং ডেপথের জায়গায় আমরা এখানে 8bpc প্লাস আলফা সিলেক্ট করে দেব। ওকে, দেন এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে যে ফোল্ডারে সেভ করতে চাচ্ছি সেই ফোল্ডারের মধ্যে এক্সপোর্ট করে ফেলব এবং পরবর্তীতে আমরা এই ক্লিপটাকে ব্যাকগ্রাউন্ড ছাড়া এখানে ইম্পোর্ট করতে পারবো। যেমন আমি যদি এই ক্লিপটাকে আবার ইম্পোর্ট করি, এই দেখুন আমি যদি এটাকে এখানে বসাই, এই দেখুন এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া চলে আসছে এবং এটাকে আমরা সহজে ইউজ করতে পারবো। শুধু অ্যাডোবি প্রিমিয়ার না, আমরা চাইলে এই ধরনের ক্লিপগুলোকে অ্যাডোবি প্রিমিয়ার থেকে ব্যাকগ্রাউন্ড ছাড়া এক্সপোর্ট করে সেগুলোকে আমরা ক্যাপকাট বা অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যারে ইম্পোর্ট করে ব্যবহার করতে পারবো। এছাড়াও অ্যাডোবি প্রিমিয়ারে স্মুথলি কাজ করার জন্য আরও অনেকগুলো টিপস রয়েছে। এই বিষয়ে আমাদের আরও একটা ভিডিও রয়েছে, সেখানে আমরা আরও স্পেশাল কিছু টিপস শেয়ার করেছি। তো আশা করি টিউটোরিয়ালটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।